সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সাথে আছি আমি ফয়সাল। রাজবাড়ী দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বাসটি টেনে তোলা হচ্ছে এই মুহূর্তে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 6 জনের মরদেহ মিলেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, আপনি ঘটনাস্থলে আছেন, একটু জানাবেন যে বাসটি কি আসলে পুরোপুরি পানি থেকে তোলা সম্ভব হয়েছে কিনা, কারণ এটি একদমই ডুবে গিয়েছিল আমরা যেরকমটি দেখেছি। আর আমরা 6 জনের কথা বলছি, আরও মরদেহ উদ্ধার হয়েছে কিনা বা শঙ্কা প্রকাশ করছে কিনা সেখানকার উদ্ধারকারীরা, এবং নিখোঁজ কতজন আছেন সে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। BM খোরশেদ আছেন আমাদের সহকর্মী এই মুহূর্তে দৌলতদিয়াতে ফেরি ঘাটে, সেখান থেকেই তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। BM খোরশেদ, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো যে বাসটি পুরোপুরি উদ্ধার হলো কিনা। বাসটি উদ্ধার হয়েছে কিনা আর নিখোঁজের আছে এখনো কতজন বলছে উদ্ধারকারীরা? দর্শক, আপনারা দেখছেন ছবিতে, কিছুক্ষণ আগের ছবি এটা অবশ্য, যে পানি থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বাস। আমাদের সহকর্মী BM খোরশেদ এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে পুরো বিষয়টি তিনি ফলো করছেন। সেখানে উদ্ধারকারীরা বাস থেকে সব মোট মিলে এখন পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে 2 জনকে আসলে পানি থেকে তোলার পরে তাদেরকে মৃত পাওয়া যায়, এবং আরও 2 জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। আমরা আমাদের সহকর্মীর সঙ্গে আবারও যখন যোগাযোগ করতে পারবো নিশ্চয়ই তার কাছ থেকে আরও বিস্তারিত শুনব। মহান স্বাধীনতা দিবস আজ। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধটি। এদিকে 18 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। 56তম স্বাধীনতা দিবস উদযাপন করতে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। 1971 সালের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25শে মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার অন্যতম লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায় না সেই নির্মমতা থেকে। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ। এই যাত্রায় 25শে মার্চের শহীদেরা সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। রাতে 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভিসি চত্বরের সামনে স্মৃতিস্তম্ভে আয়োজিত অনুষ্ঠানে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ঢাবি ভিসি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 25শে মার্চের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাবি ভিসি বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করতেই 25 মার্চ রাতে গণহত্যা শুরু করেছিল পাক বাহিনী। দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অনেক সময় ধৈর্য ধরে থেকেছেন সাংবাদিক বন্ধুদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজারবাগ পুলিশ লাইনে এবং অন্যান্য জায়গাতে তারা নির্বিচারে হত্যা করে, গণহত্যা শুরু করে। আমরা সেই 25শে রাতে, কালো রাত্রে আমাদের যারা সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দর্শক, খবরের শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম যেমনটি, রাজবাড়িয়ার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস, এবং সেটার উদ্ধার অভিযান চলছে এই মুহূর্তে। এবং সেখানে আছেন আমাদের সহকর্মী
বিএম খোরশেদ, আমরা একটু তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি। খোরশেদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে উদ্ধার কাজের সব শেষ চিত্র জানতে চাই। 6 জনের মরদেহের খবর আমরা জানতে পেরেছি, আরও শঙ্কা আছে কিনা, নিখোঁজ কতজন, এবং বাসটি পানি থেকে পুরোপুরি উপরে তোলা গেছে কিনা জানাবেন। তিতুমির, পুরোপুরি বাসটি কিন্তু এখন আসলে দৃশ্যমান হয়েছে। কিছুক্ষণ আগেই বাসটি টেনে তোলা হয়েছে উদ্ধার মাধ্যমে, এবং বাসটি কিন্তু এখন পুরোপুরি দৃশ্যমান। আমরা যে বিষয়টি দেখছি যে যখনই বাসটিকে টেনে তোলা হয়েছে, এরপর একে একে কিন্তু আসলে মরদেহ বের হয়ে আসছে। এখন পর্যন্ত এখানে 5টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে ভেতরে হয়তো আরো মরদেহ থাকতে পারে, এবং প্রচুর সংখ্যক আসলে উৎসুক মানুষ, গণমাধ্যম কর্মী এখানে রয়েছে। সেই কারণে আসলে উদ্ধার যারা কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা আসলে মাইকিং করে বারবার আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য আসলে বলছেন। এখন বাস যেহেতু পুরোপুরি দৃশ্যমান, ধারণা করা হচ্ছে যে ভেতরে যে কয়টি মরদেহ রয়েছে তা একে একে আসলে বের করা হচ্ছে। আর এইখানে নৌ মন্ত্রী আসলে নিজে এখানে এসেছেন, কিছুক্ষণ আগেই তিনি আসলে দুর্ঘটনাস্থলে এসেছেন। আপনি জানেন যে 5:30টার দিকে এই দৌলতদিয়া 3 নম্বর ঘাটে এই গাড়িটা আসলে ফেরিতে ওঠার সময় ডুবে যায়, উল্টে যায়। এরপরে দীর্ঘ সময় কিন্তু আসলে উদ্ধার তৎপরতা চলেছে, এবং প্রায় 6 ঘন্টা পরে কিন্তু ধীরে ধীরে বাসটি কিন্তু আসলে দৃশ্যমান হতে শুরু করেছে। আর আটকা পড়ার যে বিষয়টি, নিখোঁজের যে বিষয়টি, এখন আসলে পরিসংখ্যানটা সেভাবে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে ঘাট সুপারভাইজার থেকে শুরু করে বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা আসলে বলছিলেন যে 40 জন যাত্রী ছিল এই গাড়িতে এবং বাসে, এবং সেখানে 10-12 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি সবাই আসলে নিখোঁজ তেমনটি আসলে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা বেশ কয়েকজন স্বজনকে দেখেছি এখানে এসেছে, তারা তাদের স্বজনদের, যে নিখোঁজ স্বজনদের খোঁজখবর নিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা তালিকাও করার চেষ্টা করছেন যে নিখোঁজ যারা রয়েছেন। তবে এখন আসলে আমাদেরকে আসলে কোনো পক্ষ থেকে আসলে নিশ্চিত করে বলতে পারেননি যে আসলে মোট কতজন যাত্রী ছিল এবং কতজন আসলে নিখোঁজ রয়েছে। সেটি আসলে হয়তোবা এই উদ্ধার কাজ যেহেতু বাসটি দৃশ্যমান হয়েছে, মরদেহ যেহেতু আসতে শুরু করেছে, যেহেতু সেখানে আর আমরা দেখছি যে যারা এখানে অপেক্ষমান যারা রয়েছেন, তারা মাঝে মধ্যেই আসলে খুব ক্ষিপ্ত হয়ে উঠছেন, কারণ উদ্ধার কাজে এখানে আসলে বিলম্ব হচ্ছে সেই বিষয়টি। আমরা যদিও জেলা প্রশাসনের কাছে আসলে সেটি জানতে চেয়েছিলাম, তবে আমরা নিজেরাই যেটা প্রত্যক্ষ করেছি যে প্রায় 2 ঘন্টা ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিন্তু কিছুটা আসলে বিলম্ব হয়েছে। তা নয়তো হয়তোবা আরো আগে আসলে উদ্ধার কাজ কিন্তু আসলে চলতো বা সমাপ্ত হতে পারত। এখন আসলে বাসটি যেহেতু টেনে তোলা হয়েছে, এখন বাসটি এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই বাসের ভেতরে যে মরদেহ রয়েছে এবং যে সকল যাত্রী যারা ছিল, তাদের মালামাল গুলো আসলে সেই বাস থেকে আসলে নামানো হচ্ছে, পন্টনে রাখা হচ্ছে, মরদেহগুলো পন্টনেই রাখা হচ্ছে। এইখানে যে মরদেহগুলো রয়েছে, এবং হাসপাতালে আপনি জানেন যে হাসপাতালে 2 নারীর মরদেহ রয়েছে, এবং এইখানে 5টি মরদেহ রয়েছে। তুমি বিএম খোরশেদ, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম নিঃসন্দেহে একটা হৃদয় বিদারক দৃশ্য সেখানে। আপনি বলছিলেন স্বজনরা এসেছে, তাদের কারোর সঙ্গে কথা হয়েছে? বেশ উদ্বিগ্ন তো তারা অবশ্যই, কারণ তারা কিছুক্ষণ আগেই আসলে নিশ্চয়ই ঢাকার পথে ফিরছিলেন, এতক্ষণ হয়তো পৌঁছে যাওয়ার কথা, এই মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছেন। তাদের স্বজনদের আসলে অবস্থাটা কি? আসলে সহজে অনুমান করা যায় যে আসলে স্বজনরা এখানে এসে আহাজারি করছেন। এখনো যখন একটি মরদেহ বাস থেকে যখন নামানো হচ্ছিল, ডুবুরিরা যখন আসলে টেনে তুলে পন্টনে যখন রাখছিল, তখন আমরা দেখছিলাম যে পুলিশের বা সেনা সদস্যদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে আসলে স্বজনরা চেষ্টা করছিলেন যে আসলে তাদের স্বজন কিনা যারা নিখোঁজ রয়েছেন। আমি অনেককেই দেখেছি যে তারা আসলে খুব উত্তেজিত হয়ে হচ্ছিল যে তাদেরকে আসলে সেখানে না দিতে দেওয়ার কারণে। তো স্বজনদের অবস্থা আসলে সহজেই বোঝা যাচ্ছে যে তারা আসলে এখানে আহাজারি করছে, তাদের স্বজনদের ছবি নিয়ে আসলে ঘুরছে, অনেকে তাদের স্বজনের আসলে খোঁজ করছে হাসপাতাল এবং এই ফেরিঘাটের দুর্ঘটনাস্থলে। দ্রুত উদ্ধার শেষ হবে এবং উদ্ধার কাজ সমাপ্ত হবে। তাদের যে নিখোঁজ স্বজন, তারা আসলে তাদেরকে অন্তত এখন আসলে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন অনেকে। অন্তত মরদেহটা হলেও তারা আসলে বুঝে নিতে চান, আসলে স্বজনের শেষ মরদেহটা আসলে তারা আসলে দেখতে চান। তুমি বিএম খোরশেদ, একেবারেই তাই, সান্ত্বনা দেবার আসলে ভাষা নেই। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও আপডেট পাবো। দর্শক, যেমনটি শুনছিলেন যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দৌলতদিয়া ফেরিঘাটে, এবং সেই ঘটনায় এরই মধ্যে বাসটি উদ্ধারের কাজ চলমান। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ।
যাচ্ছি পরের খবরে। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো বুধবারও এক ফিলিং স্টেশন থেকে আরেক জায়গায় ছুটেছেন গ্রাহকেরা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিসগামী আছি আমার জন্য আরো কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। 2 ঘন্টা লাগায় আমরা 10 লিটার তেল। 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। আমাদের এখানে যেই ভিড়টা, এই ভিড় যেই মানুষের আতঙ্কটা, এর কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা এবং কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী। বুধবার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা এবং কার্যক্রম যাচাই চলমান এবং এই জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতেই সচিবালয়ে বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, যেসব পাম্প মালিক মজুত করছেন তারা লাভবান হবেন না। এদিকে প্যানিক বাইং এর কারণে জ্বালানি নিয়ে সরকার চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী এর সুযোগ নিতে পারে, তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয়। এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা, তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কয়েকদিন পরে কেটে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে প্রায় 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। বাকি অধ্যাদেশ নিয়ে জুলাই সনদের আলোকে সাংবিধানিক নিয়মেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। যেসব অধ্যাদেশ নিয়ে কমিটিতে ঐক্যমত হবে না তা পরবর্তীতে আলোচনার জন্য সংসদে উত্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করা, আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে। ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। মুলতবির পর আগামী সংসদ অধিবেশনের প্রথম দিনে সংস্কার পরিষদ ইস্যুতে সমাধান না হলে জনগণ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দিয়ে জামায়াত নেতারা বলেন, পাকিস্তান ভোটকে অস্বীকার করেছিল বলেই 1971 সালে তাদের চরম মূল্য দিতে হয়েছে। বিএনপিও জনগণের হ্যাঁ ভোটকে অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে। একটা অর্ডারের ভিত্তিতে 2টা ভোট একই দিনে হয়েছে। আপনি ঘুষ তো মানেন, কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম।
রিয়েজেন্টের মেয়াদ নেই, জাল স্বাক্ষরে তৈরি হয় রিপোর্ট, নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, এমন নানা অনিয়মের প্রমাণ মেলায় রাজধানী চাংখারপুলের 5টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 2টি প্রতিষ্ঠানকে। বুধবার সকালে এলাকার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে হাসপাতালের একজন কর্মচারী ও এক দালালকে আটক করা হয়। 50 শয্যার অথেন্টিক হাসপাতালে চিকিৎসক একজন, তাদের ডায়াগনস্টিকেও স্বাক্ষর জাল করা হয়েছে, পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে, সেটা আমরা কখনোই চাই না। সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি এবং বন্ধ করাও একটা সতর্ক। দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অবিলম্বে কার্যকরভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রুহুল কুদ্দুস কাজলের। দুপুরের হাইকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। জনগণ যেন কষ্টহীনভাবে ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যে কাজ করার কথা জানান। এছাড়া সারা দেশের অ্যাটর্নি সার্ভিসকে আরও আধুনিক ও যুগোপযোগী করতেও কাজ করবেন বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল। সর্বাগ্রে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যেন মানুষের সেই প্রত্যাশাটা পূরণ হয়, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সেটা যেন সুনিশ্চিত করা হয়। তো আমার প্রাথমিক এবং অন্যতম লক্ষ্য হবে যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিটাকে সুনিশ্চিত করা। ফেসবুক পোস্টের কমেন্টসকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের কুল্লাগাছা ভাতুরিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, ঈদের কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে ওই গ্রামের আব্দুল আজিজ এবং কৃষক দল নেতা আবুল কাশেমের বাগবিতণ্ডা হয়। তারা একে অপরের চাচাতো ভাই। বুধবার রাতে আবুল কাশেম ও আব্দুল আজিজ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মারামারিতে পরিবারও যুক্ত হয়। এ সময় অচেতন হয়ে মাটিতে পড়ে যান আবুল কাশেম। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। কাশেম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লায় ট্রেন এবং বাসের সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় মামলায় আরও এক আসামি অস্থায়ী গেটম্যান কাউসারকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হেলাল উদ্দিনকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শঙ্কুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানায়, মামলায় কাউসারের সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদি হাসান এখনও পলাতক। আটক কাউসার নিজেও একজন অস্থায়ী গেটম্যান। নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহাসিক লাঙ্গল বন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। বুধবার বিকেল 5:17 থেকে শুরু হয় স্নানোৎসব। চলবে আজ বেলা 2:59 পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাপ মুক্তির বাসনায় নারী, শিশু সহ লাখো পুণ্যার্থী স্নানোৎসবে মেতে ওঠেন। ব্রহ্মপুত্র নদের 24টি ঘাটে স্নান শুরু হয়। এবারের স্নানে দেশের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীর পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এসেছেন। স্নান উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। 3 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে ঐতিহ্যবাহী লোকজ মেলা, যা উৎসবের জৌলস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এদিকে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক, ইরানের সাথে যুদ্ধ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার মাইক জনসন। বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমরা অপারেশন এপিক ফিউরি গুটিয়ে আনছি। আমার ধারণা এটি দ্রুতই শেষ হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী হচ্ছে। ছিল আমাদের সব খবরে আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।